কোনো গল্প কথা নয়, কথা হবে খটখটে পরিসংখ্যান আর নির্মম সত্যি নিয়ে, যা শুনলে তথাকথিত বিশ্বগুরুর মেকি ঢাক ফেটে চৌচির হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক দেশের ভেতরেই লুকিয়ে রয়েছে দুটো সম্পূর্ণ আলাদা ভারতবর্ষ। কোনো অনুমানের উপর ভিত্তি করে কথা বলবো না, কথা বলবে খোদ প্রাচীন ভারতের চাণক্য নীতি আর আজকের নগ্ন পরিসংখ্যান। একদিকে টাকার পাহাড়, অন্যদিকে চরম অন্ধকার। বুকে হাত দিয়ে বলুন তো, যেই দেশের পাসপোর্টের জোর আজ ঘানা বা টিউনিশিয়ার চেয়েও নিচে, সেই দেশ কোন সাহসে বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে ঘোরে? মেকি স্লোগান আর সাজানো জিডিপির আড়ালে সাধারণ মানুষের পকেট কতটা ফাঁকা, তথ্য সামনে রেখে সেটাই আজ দেখাবো। যদি সত্যি হজমের ক্ষমতা থাকে তবেই সঙ্গে থাকুন। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। আজ কথা হবে কিছু খটখটে সংখ্যা আর নির্মম সত্যি নিয়ে। মাথাপিছু আয় 22,000 টাকা আর বিশ্ব পাসপোর্টের র্যাঙ্কিং এ দেশের জায়গা 125 নম্বরে। এগুলো কি একটা বিশ্বগুরু হতে যাওয়া দেশের চেহারা? চলুন একটু কাছ থেকে দেখা যাক। একদিকে দেশের রাজধানী দিল্লি, সেখানে একজন মানুষের গড় বার্ষিক আয় প্রায় 4.5 লক্ষ টাকা, মাসে দাঁড়ায় প্রায় 37,000 টাকা। আর অন্য প্রান্তে বিহার, বছরে আয় মাত্র 93,000 টাকা, মানে মাসে মাত্র 7,700 টাকা। দেশ একটা, সংবিধান একটা, কিন্তু দিল্লি আর বিহারের মাঝখানের এই অর্থনৈতিক দেওয়ালটা কি সম্পূর্ণ দুটো আলাদা দেশের মতো নয়? আর এই বৈষম্য দূর করার যে সবচেয়ে বড় হাতিয়ার আমাদের দেশের জনগণনা, সেটাই বন্ধ। 2011 সালের পর দেশে কোনো জনগণনাই হয়নি। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা 15 বছরের পুরনো পচা গলা ডেটার ওপর ভর করে 2047 সালের উন্নত ভারতের ব্লু প্রিন্ট বানাচ্ছি। এবার আসি পাসপোর্টের কথায়। সরকার বলে পাসপোর্ট তো কেবল একটা ট্রাভেল ডকুমেন্ট। আচ্ছা বেশ, কিন্তু যে পাসপোর্ট বিশ্ব র্যাঙ্কিং এ 125 নম্বরে আছাড় খায়, তার দাপুটার সম্মান বিশ্বমঞ্চে হু হু করে বাড়ছে। এই ঢাক পেটানো হবে কেন? এই কথা বানিয়ে বলছি না, বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত রিপোর্ট বলছে। স্ক্রিনে আপনারা রিপোর্টটা দেখতে পাচ্ছেন। আসল প্রশ্ন, সরকারের সমস্যাটা ঠিক কোথায়? তথ্যে, নাকি তথ্যের আড়ালে লুকিয়ে থাকা সেই নগ্ন সত্যিতে, যা সামনে এলে উন্নয়নের ফানুসটা ফেটে যায়? সত্য যতই বেদনাদায়ক হোক, এড়িয়ে গেলেই মুশকিল। সত্যিটা মেনে নিলেই এগোনোর রাস্তা খোলে। উদাহরণ চান? ঘরের পাশে শ্রীলঙ্কা। 2022 সালে পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছিল দেশটা। পেট্রোল আর খাবারের জন্য মাইলের পর মাইল লাইন, কিন্তু শ্রীলঙ্কার সত্যিটা লুকিয়ে রাখেনি। তারা IMF এর দরজায় গেল, কঠিন সমস্ত সিদ্ধান্ত নিল, নিজেদের ডেটা শুধরে নিল। আর আজ সেই প্রতিবেশী দেশটাই ওয়ার্ল্ড ব্যাংকের আপার মিডল ইনকাম দেশের তালিকায় ভারতের চেয়েও এগিয়ে গেছে। ভাবতে পারছেন? গত কয়েকদিনে দুটো মারাত্মক রিপোর্ট এসেছে। প্রথম রিপোর্ট বলছে ভারতের পাঁচটি রাজ্য মাথাপিছু আয়ের দিক থেকে নাকি বিশ্বের আপার মিডল ইনকাম স্তরে পৌঁছে গিয়েছে। স্ক্রিনে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটা লক্ষ্য করুন। আর ঠিক তখনই দ্বিতীয় রিপোর্ট এসে সপাটে থাপ্পড় মারল, বলল গ্লোবাল পাসপোর্ট র্যাঙ্কিং এ ভারতের স্থান এখন 125। একটা রিপোর্ট দেখাচ্ছে আপনার পকেটের জোর কতটা, অন্য রিপোর্ট দেখাচ্ছে বিশ্বের দরবারে দেশের আসল মর্যাদাটা ঠিক কোথায়। এই দুটোর সঙ্গে এবার জুড়ে দিন 2011 সালের পর থেকে এই দেশে কোনো জনগণনা না হওয়াকে। ব্যাস, পুরো ছবিটা পরিষ্কার। আমাদের কাছে স্লোগানের কোনো অভাব নেই, জিডিপির গ্রাফও আছে, কিন্তু দেশের ভেতরের আসল পরিস্থিতির কোনো তাজা আর সৎ রিপোর্ট নেই। আমরা কি আসলেই 2011 সালের সেই 121 কোটি থেকে বেড়ে এখন 131, নাকি 140, নাকি 150 কোটি ছাড়িয়ে গেছি? নিশ্চিত করে জানা নেই, কারণ গত 15 বছর ধরে জনগণনাই হয়নি। কারণ সরকার তথ্য দিতে ভয় পায়। তথ্যের স্বভাবই হলো সত্যিটাকে নগ্ন করে দেওয়া, আর বর্তমান সরকার সত্যিকে সবচেয়ে বেশি ভয় পায়। ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ম অনুযায়ী যে সমস্ত দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় $4,000 বা তার বেশি, কেবল তাদেরই আপার মিডল ইনকাম দেশ বলা হয়। এবার আমরা দেখব আমাদের কোন রাজ্য কোথায় দাঁড়িয়ে রয়েছে। ধনী রাজ্যের তালিকায় 1 নম্বরে রাজধানী দিল্লি, মাথাপিছু বার্ষিক আয় 5,90,000 টাকা। 2-এ কর্ণাটক 5,29,000 টাকা। 3-এ তেলেঙ্গানা 5,13,000। 4-এ তামিলনাড়ু 4,55,000। আর 5-এ গুজরাট 4,09,000 টাকা। রিপোর্টে নেই, কিন্তু আমরা সর্বশেষ ক্যাপিটা NSDP তথ্য ঘেটে দেখেছি। সিকিমে মাথাপিছু বার্ষিক আয়
5,57,743 টাকা, মানে দ্বিতীয় স্থানে থাকা কর্ণাটকের থেকেও বেশি। উত্তর পূর্ব ভারতের 8 রাজ্যের মধ্যে সিকিমের পরেই রয়েছে মিজোরাম, মাথাপিছু বার্ষিক আয় 2,35,000 টাকা। তৃতীয় স্থানে অরুণাচল 2,46,813 টাকা। 4 নম্বরে ত্রিপুরা 1,92,842 টাকা, তার মানে মাসে মাথাপিছু আয় 16,000 টাকার কিছু বেশি। তারপর নাগাল্যান্ড প্রায় 1,55,000 টাকা। 6 নম্বরে আসাম 1,59,185 টাকা। তারপর মেঘালয় 1,57,000 টাকা। শেষ মণিপুর 1,19,000 টাকা। তবে একটুর জন্য ভারতের আপার মিডল ক্লাসের এই তালিকায় ঢুকতে পারেনি আরো 3টি রাজ্য। মহারাষ্ট্র পিছিয়ে মাত্র 750 টাকার জন্য, হরিয়ানা 850 টাকার জন্য, আর কেরল 3200 টাকার জন্য। অর্থাৎ ভারতের একটা বড় অংশ কিন্তু বিশ্বের উচ্চ মাধ্যম আয়ের দেশগুলোর সঙ্গে টক্কর দিচ্ছে। কিন্তু আসলে এই ভারতের মধ্যে রয়েছে আরেকটা ভারত। ঘুরে দেখতে শিখুন। এবার মুদ্রার উল্টো পিঠটা দেখুন। সেই ভারতেই বিহারের মানুষের বার্ষিক গড় আয় মাত্র 93,000, উত্তরপ্রদেশে 1,03,000 আর ঝাড়খণ্ডে 1,04,000 টাকা। মাসে হিসেব করলে দাঁড়ায় মোটে 7 থেকে 11,000 টাকা। এটা শুধু আয়ের তফাৎ নয়, এটা আসলে দুটো আলাদা ভারতবর্ষের ছবি। যে রাজ্যগুলো আজ বড়লোক, গত 3 দশকে তাদের আয় রকেটের গতিতে বেড়েছে, আর গরিব রাজ্যগুলো ডাবল ইঞ্জিন সরকারের ঢাকঢোলের পরেও সেই তলাতেই পড়ে রয়েছে। ভারতের অর্থনীতি বড় হয়েছে ঠিকই, কিন্তু ভারতবাসীর সমান হতে পারেনি। গোটা দেশের গড় মাথাপিছু আয় বছরে 2,62,000 টাকা, মানে মাসে ওই 22,000। অথচ কিছু রাজ্যের মানুষ এর দ্বিগুণেরও বেশি কামাচ্ছে। কেন এই বিপুল বৈষম্য? কারণ ধনী রাজ্যগুলো একটা বিষয়ে খুব স্পষ্ট ছিল: শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ। এখানেই আসলে আসল টুইস্ট, টিএফআর বা টোটাল ফার্টিলিটি রেট। সহজ ভাষায় দেশের জনসংখ্যাকে যদি স্থিতিশীল রাখতে হয়, তবে প্রতি দম্পতির গড়ে 2.1টি সন্তান হওয়া জরুরি, যাকে বিজ্ঞানের ভাষায় বলে রিপ্লেসমেন্ট রেট। দম্পতির 2.1টি সন্তান মানে কি? সহজ করে বললে 10 জন বাবা মায়ের মোট 21টি সন্তান। আশ্চর্যের বিষয় হলো এই ধনী রাজ্যগুলোর প্রতিটি টিএফআর আজ এই বেঞ্চমার্কের চেয়েও নিচে নেমে গেছে। জনসংখ্যার ভারসাম্য কিভাবে একটা দেশের রাজনীতি আর গ্লোবাল ইমেজ বদলে দেয়, এবার সেই শক্তিটা দেখা যাক। পরিসংখ্যান বলছে আজ দেশের মধ্যে দিল্লির টিএফআর সবচেয়ে কম, মাত্র 1.2। আর পকেটের জোরে দিল্লি দেশের 1 নম্বরে। অন্যদিকে উপার্জনের তলায় পড়ে থাকা বিহার আর উত্তরপ্রদেশের টিএফআর গোটা দেশের সবচেয়ে বেশি। বিহারে আজ একজন নারী গড়ে 2.9 এবং উত্তরপ্রদেশে 2.6 সন্তানের জন্ম দেন। অর্থাৎ এই রাজ্যগুলোর জনসংখ্যা যেমন বেশি, তেমনি তা বাড়ছে রকেটের গতিতে। কিন্তু এর পুরস্কার বা শাস্তি কি হচ্ছে? দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো শিক্ষা, স্বাস্থ্য আর জনসংখ্যা নিয়ন্ত্রণে সেরা পারফর্ম করলো, ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের নামে সংসদে তাদের আসন সংখ্যা হয়তো কমবে, না হয় একই থাকবে। আর যারা জনসংখ্যা বাড়ালো, সংসদে তাদের আসন এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। এটা নিয়ে দক্ষিণে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, কারণ হিন্দি বলয়ের এই রাজ্যগুলো জিতেই যদি সহজে সরকার বানিয়ে নেওয়া যায়, তবে বাকিদের গুরুত্ব থাকবে কোথায়? এবার আসি পাসপোর্টে। শক্তিশালী পাসপোর্ট মানে দুনিয়া জুড়ে অবারিত সুযোগ, আর ভারতের পাসপোর্ট এখন নামিবিয়া, ঘানা বা টিউনিশিয়ার চেয়েও নিচে। ডিলিমিটেশন নিয়ে অন্যদিন কথা হবে, আজ বরং কথা বলি গ্লোবাল পাসপোর্ট র্যাঙ্কিং নিয়ে। কদিন আগে বিদেশ মন্ত্রক বলেছিল পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। ভালোই হয়েছে ওটাকে চূড়ান্ত প্রমাণ ধরা হয়নি, কারণ গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান 124 থেকে আরো এক ধাপ পিছিয়ে এখন 125 নম্বরে। স্ক্রিনে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টটা দেখুন, তাহলেই বুঝবেন। এই ইন্ডেক্স অনুযায়ী ভারতীয় পাসপোর্টে মাত্র 26টি জায়গায় ভিসা মুক্ত এন্ট্রি মেলে। থাইল্যান্ড, বলিভিয়া, ইরান, ইকুয়েডর আর ইন্দোনেশিয়ার মতন দেশও এখন ভারতীয়দের ভিসা ফ্রি এন্ট্রি দেওয়া বন্ধ করে দিয়েছে। নিউজিল্যান্ডে ভারতীয় পাসপোর্টধারীদের 23 থেকে 25% ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। অস্ট্রেলিয়ায় এই রিজেকশনের হার 15 থেকে 20%। পাল্টা তর্কে আপনি বলতে পারেন পাসপোর্ট কোনো ভারতীয়র মর্যাদা বা মানবিক মূল্য নির্ধারণ করতে পারে না, কিন্তু এটা তো ঠিক যে বিশ্বের দরবারে আপনার জন্য কটা দরজা খোলা আর কটা বন্ধ। এটা শুধু ছুটি কাটানোর গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যবসা, উচ্চশিক্ষা আর চিকিৎসা। মানুষ যখন আমেরিকায় গিয়ে সন্তান প্রসবের চেষ্টা করে, তারা শুধু হাসপাতাল দেখে না, পাসপোর্টের ক্ষমতাটাও দেখে। তাহলে প্রশ্ন তুলুন, বিশ্বগুরুর জাঁকজমকপূর্ণ গল্পের মাঝে আমাদের পাসপোর্ট কেন 125 নম্বরে দাঁড়িয়ে ধুঁকছে? সরকার বিদেশের মাটিতে ভারতের মস্ত বড় সুনামের ঢোল পেটায়,
কিন্তু আসল সত্যিটা কি? 2016 সালেও পাসপোর্ট র্যাঙ্কিং এ ভারত ছিল 76 নম্বরে, 2021-এ সেটা পিছিয়ে 90 হলো, আর আজ 125। এত বিদেশ সফর, এত দ্বিপাক্ষিক চুক্তি, এত বিশ্বমানের বৈঠক, তাহলে পাসপোর্টের জোর বাড়ছে না কেন? সাধারণ ভারতীয়র অন্য দেশে যাওয়ার অনুমতি পেতে আজও এত কাঠখড় পোড়াতে হয় কেন? হয়তো এর কারণ একটাই, সরকার সূচক বা ইন্ডেক্সের এই নির্মম সত্যিগুলো চোখ খুলেও দেখতে চায় না। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026-এ ভারতের স্থান 116 নম্বরে, আর সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা প্রেস ফ্রিডম ইন্ডেক্স, যা আপনার আমার গোটা দেশের জন্য অত্যন্ত জরুরি, সেখানে আমাদের স্থান 151 নম্বরে। করাপশন পারসেপশন ইন্ডেক্সেও ভারত 96 নম্বরে দাঁড়িয়ে। আন্তর্জাতিক স্তরে দেশের স্থান যখনই নিচে নামে, সরকার তাকে ভারতের বিরুদ্ধে বিদেশি চক্রান্ত বলে উড়িয়ে দেয়, কিন্তু নিজেদের সত্যিটা খোঁজে না। এটাই দেশবাসীর দুর্ভাগ্য। আচ্ছা বেশ, যদি এই আন্তর্জাতিক তথ্যগুলো পক্ষপাত দুষ্টই হয়, তবে দেশের সঠিক তথ্য তুলে ধরার জন্য ভারত সরকার নিজে কি করছে মনে করে দেখুন। দেশে শেষবার পূর্ণাঙ্গ জনগণনা হয়েছিল 2011 সালে। নিয়ম অনুযায়ী 2021 সালে তা হওয়ার কথা ছিল। কোভিড এসে সমস্ত আটকে দিল, মানলাম, কিন্তু এখন বলা হচ্ছে 2027 সালের 1 মার্চে রেফারেন্স ডেট ধরে নাকি পরবর্তী সেন্সাস শুরু হবে। তার মানে 2011 থেকে 2027, মাঝখানের দীর্ঘ 16 বছরের শূন্যতা। ভাবুন একবার, যে শিশুটি 2011 সালে জন্ম নিয়েছে, সে 16 বছরে স্কুল পাশ করে উচ্চশিক্ষায় ঢুকে যাবে, চাকরির খোঁজ শুরু করবে, অথচ দেশের খাতায় তার কোনো হিসাবই থাকবে না। কোভিড বড় সংকট ছিল, সন্দেহ নেই, কিন্তু কোভিডের পর তো 5-5টা বছর কেটে গেল। এই সময়ের মধ্যে বিশ্বের 134টি দেশ নিজেদের জনগণনা শেষ করে ফেলেছে, আর ভারত? এই সময় আমরা একের পর এক বিধানসভা, লোকসভা ভোট করিয়ে নিলাম, এমনকি কোভিডের মধ্যেও ভোট থামেনি, শুধু থামলেও দেশের আসল মানুষের সংখ্যা গোনার কাজটা। 1881 সালে ইংরেজ আমলে এই দেশে নিয়ম করে জনগণনা শুরু হয়েছিল। প্রতি 10 বছর অন্তর দেশের মানুষ গোনার এই ঐতিহ্য 2011 সাল পর্যন্ত একটানা চলেছে। প্রাচীন ভারতের রাষ্ট্রবিজ্ঞানী কৌটিল্য তার অর্থশাস্ত্রে এই জনগণনা বা ডেটা সংগ্রহের গুরুত্বের কথা লিখে গেছেন, কিন্তু আজ 21 শতকের ডিজিটাল ভারতে সেই ধারাবাহিকতাটাই উধাও। আসল কথা কি জানেন? সংখ্যা লুকিয়ে কখনো সত্যিকে আড়াল করা যায় না। একটা দেশের আসল উন্নয়ন মাপা হয় তার সাধারণ নাগরিকের জীবনযাত্রার মান আর বিশ্বের দরবারে তার পাসপোর্টের গুরুত্ব দিয়ে, ফাপা স্লোগানে নয়। কৌটিল্যের অর্থশাস্ত্রের একটা খুব স্পষ্ট দর্শন ছিল, রাষ্ট্রের কাছে তার প্রজা, কর এবং সম্পদের নিখুঁত হিসেব থাকা বাধ্যতামূলক, কারণ সঠিক গণনা ছাড়া রাজত্ব চালানো আর চোখ বেঁধে কর আদায় করা একই ব্যাপার। জনগণনা মানে তো কেবল কিছু মানুষের মাথার সংখ্যা গোনা নয়। এই সংখ্যার উপর ভিত্তি করেই ঠিক হয় কোথায় নতুন স্কুল তৈরি হবে, কোথায় হাসপাতাল খুলবে, কতটা রেশন লাগবে, কিংবা কোন জেলায় কটা সরকারি বাস চলবে, আর সবচেয়ে বড় কথা, কোন রাজ্য দেশের সংসদে কতটা রাজনৈতিক কণ্ঠস্বর পাবে। মানুষকে না গুনে আপনি নীতি বানাবেন কিভাবে? আন্দাজের উপর ভর করে দেশ চালানো যায়, কিন্তু মানুষের সঙ্গে ন্যায় বিচার করা যায় না। অনুমান বা আন্দাজের উপর ভর করে হয়তো সাময়িকভাবে সরকার চালানো যায়, কিন্তু দেশের প্রান্তিক মানুষের সঙ্গে কখনো ন্যায় বিচার করা যায় না। বিশ্বখ্যাত চিকিৎসা পত্রিকা দ্য ল্যান্সেট তাদের একটি রিপোর্টে স্পষ্ট জানিয়েছে, জনগণনায় এই রেকর্ড দেরির কারণে জনস্বাস্থ্য পরিষেবায় পরিকল্পনা তৈরি বা তা বাস্তবায়নে মারাত্মক ক্ষতি হচ্ছে। স্ক্রিনে আপনারা খবরটা দেখতে পাচ্ছেন। বিশেষ করে স্বাস্থ্যের প্রকৃত চাহিদা বোঝা এবং কোন খাতে কত টাকা বরাদ্দ করা উচিত সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৈরি হচ্ছে চরম বিশৃঙ্খলা। কিন্তু এই সেন্সাস বা ডেটা নিয়ে পর্দার আড়ালে কি খেলা চলছে? মারাত্মক সমস্ত অভিযোগ উঠছে যে সেখানেও নাকি কারচুপি করা হচ্ছে। ফিল্ড ওয়ার্কার বা তথ্য সংগ্রহকারীদের ওপর মহল থেকে চাপ দেওয়া হচ্ছে ভুল ডেটা এন্ট্রি করার জন্য। ইংরেজি দৈনিক দ্য হিন্দুর একটি বিস্ফোরক রিপোর্ট বলছে, গ্রামীণ শৌচাগার নিয়ে ফিল্ড ওয়ার্কারদের বাধ্য করা হয়েছিল খাতায় কলমে শৌচাগার আছে লিখতে, তা বাস্তবে শৌচাগার তৈরি হোক বা না হোক। কোনো পরিবার যদি প্রতিবেশী শৌচাগার বা কমন টয়লেটে ইউজ করে, তাও ফর্মে তাকে পাকা শৌচাগারধারী হিসেবেই দেখাতে হয়েছে। একইভাবে যে সমস্ত গরিব মানুষের বাড়ির ছাদ মাটি, খড় বা টিনের ফর্ম ফিল আপের সময় তাদের নামের পাশে লিখে দেওয়া হয়েছে পাকা বাড়ি, এমনকি যেই সমস্ত গ্রামের মাত্র 10% ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, সরকারের খাতায় সেই গোটা গ্রামটাকেই 100% ইলেকট্রিফাইড বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে আজকের আসল সরকারি নীতি। সত্যিকে বদলে দাও যাতে ব্যর্থতাগুলো কাগজের নিচে চাপা পড়ে যায়। তাহলে আসল সত্যিটা কি দাঁড়ালো?
তথ্যের জালিয়াতি আর কাগজের কারসাজি দিয়ে সাময়িক বাহবা হয়তো পাওয়া যায়, কিন্তু খিদের জ্বালা বা পাসপোর্টের দেউলিয়া দশা লুকোনো যায় না। আজ ক্ষমতাকে সোজা ভাষায় প্রশ্ন করার সময় এসেছে। আর কতদিন শুধু সাংস্কৃতিক ঐক্য আর এই সমস্ত ভুয়ো স্লোগানের আফিম খাইয়ে বোকা বানিয়ে রাখা হবে সাধারণ মানুষকে? কাগজে বিশ্বগুরুর তকমা দিয়ে লাভ কি যদি বাস্তবের ভারতটা এইভাবে ধুঁকতে ধুঁকতে শেষ হয়ে যায়? জবাব কিন্তু দিতেই হবে। চোখ কান খোলা রাখুন, প্রশ্ন করতে থাকুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।